দর্শক, ব্যালট কোনো সাধারণ কাগজ নয়। আপনার ব্যালট, আপনার রায়। আপনি নির্ধারণ করবেন আগামীর বাংলাদেশ কোন পথে এগোবে। স্বাগত জানাচ্ছি আশিয়ান সিটি আপনার ব্যালটে। সঙ্গে আছি আমি রিয়াজ সেজান। দেশের বিভিন্ন প্রান্তর ঘুরতে ঘুরতে আজ আমরা রয়েছি পর্যটন নগরী কক্সবাজারে। আহ, এই এই অঞ্চল শুধু পর্যটনের জন্যই যে এটি আসলে পরিচিত তা নয়, এটি রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এই অঞ্চলে যেমন রোহিঙ্গা সংকট রয়েছে, তেমন মাদকের একটি বড় চালান এই 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 অঞ্চল দিয়ে যায়। এবং আমরা জানি যে মায়ানমারের সাথে যে উত্তেজনাটি বর্তমানে চলছে সেটি কিন্তু তার সরাসরি প্রভাব কিন্তু এই অঞ্চলে আছে। এবং দীর্ঘদিন ধরে এই অঞ্চলের পর্যটন সংকটে রয়েছে। পর্যটনটি অবকাঠামো সেইভাবে গড়ে ওঠেনি, সেই সংকট কিন্তু রয়েছে। কথিত আছে 1799 সালে ব্রিটিশ তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন একজন কর্মকর্তা, তার নাম হচ্ছে ক্যাপ্টেন হিরাম কক্স, তিনি এই অঞ্চলের পুনর্বাসন করেছিলেন, শরণার্থী পুনর্বাসন করেছেন। বর্তমান রাখাইন জনগোষ্ঠীদের তাদের পুনর্বাসন করেছিলেন এবং তাদের যে বসত ভিটা এখানে গড়ে উঠেছিল তারাই সেইখানে যে বাজারটি গড়ে উঠেছিল সেই হিরাম কক্সকে ভালোবেসে তারা এই বাজারটির নাম দিয়েছিল কক্সের বাজার। সেখান থেকে এই অঞ্চলের নাম হয়েছে কক্সবাজার, এবং যেটি শুধু আমাদের পর্যটন নগরী হিসেবে খ্যাত। আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, প্রতিবেদনটি দেখে আমরা আলোচনায় আসছি। দেশের প্রাকৃতিক বৈচিত্র্য আর বঙ্গোপসাগরের কোলঘেঁষা অপরূপ জেলা কক্সবাজার। এখানে সমুদ্র আর পাহাড় রূপ ছড়ায় একই সঙ্গে, কিন্তু এই সৌন্দর্যের আড়ালে স্থানীয় মানুষের জীবন বেশ কঠিন। ভোটারদের চাওয়া মাদক নিয়ন্ত্রণ, অপহরণ বন্ধ এবং রোহিঙ্গা সংকটের কারণে বাড়তে থাকা নিরাপত্তা ঝুঁকি মোকাবেলা করবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। আতঙ্কের মধ্যে আছি। এখানে দিনে দুপুরে গোলাগুলি আগে আমরা কখনো শুনি নাই। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে যে আপনার প্রতিনিয়ত অপহরণ হচ্ছে। এসব বাস্তবতার মাঝেই ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা। কক্সবাজারের 4টি আসনে বিএনপি জামায়াতের পাশাপাশি প্রার্থী দিয়েছে অন্যান্য দলগুলো। প্রার্থীরা বলছেন, নির্বাচিত হলে কক্সবাজারকে উন্নত পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার পাশাপাশি সমাধান করবেন দৈনন্দিন সমস্যার। আর নিজেদের সমস্যা সমাধানের আশায় 12 ফেব্রুয়ারির অপেক্ষায় ভোটাররা। স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেলেও পর্যটন নগরী খ্যাত কক্সবাজারের আশানুরূপ পরিবর্তন হয়নি। সমুদ্র আর পাহাড়ের অপরূপ সৌন্দর্যের মাঝে এখনও লুকিয়ে আছে সন্ত্রাসী কার্যক্রম ও মাদকের নেটওয়ার্ক। এই অঞ্চলের বাসিন্দাদের চাওয়া আগামী নেতৃত্ব বদলে দিক পর্যটন খাত। মাদকের থাবা থেকে মুক্ত হোক সমুদ্রকন্যা কক্সবাজার। টেকনাফ সীমান্ত থেকে আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, কক্সবাজার। জি, আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন অধ্যাপক আজিজুর রহমান। তিনি কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি। আমার হাতের বামে রয়েছেন তিনি, এবং আমার হাতের ডানে রয়েছেন মোহাম্মদ হুসাইন। তিনি এনসিপির জেলা দপ্তর সম্পাদক এবং তিনি 4 আসনে প্রতিদ্বন্দ্বিতা মনোনীত ছিলেন, কিন্তু তিনি আসলে তার জোটকে ছেড়ে দিয়েছেন। তিনি আমার পাশে রয়েছেন মোহাম্মদ হোসেন, এবং আমাদের সাথে এসে যুক্ত হবেন শহীদুল ইসলাম বাহাদুর। তিনি কক্সবাজার 3 আসনের জামাত ইসলামের প্রার্থী। আমরা প্রতিবেদন দেখছিলাম, এই অঞ্চলের নানা ধরনের সংকটের বিষয়টি কিন্তু আমরা শুনছিলাম। এই অঞ্চলের মানুষ বলছিলেন এখানে সবচেয়ে বড় সংকট হচ্ছে রোহিঙ্গা সংকট। কারণ আমরা জানি যে রোহিঙ্গা জনগোষ্ঠী এখানে প্রতিনিয়ত আসছে, এবং যারা এসেছে তাদেরকে আবাসনের ব্যবস্থা যেমন করা যাচ্ছে না, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যাচ্ছে না। ফলে তারা নানা ধরনের সন্ত্রাসী কার্যক্রমে কিন্তু জড়িয়ে পড়ছে। এছাড়া নিরাপত্তার কথাটি উঠে এসেছে আলোচনায় আছে। মাদক চোরাচালানের এই পথ হিসাবে এই কক্সবাজার রুটটি ব্যবহার করা হয়, যার কারণে বিশেষ করে ইয়াবার চালান আসে মিয়ানমার থেকে, সেটি এখানে একটি বড় সংকট। এবং মায়ানমার রাখাইন রাজ্যে যেই উত্তেজনাটি তৈরি হয়েছে, যেই প্রতিদিনই সেই উত্তেজনার ভয় এই অঞ্চলে আছে, এবং এই অঞ্চলের পর্যটন নগরী হলেও এটিকে আসলে আমরা কাজে লাগাতে পারিনি। সেই সংকটের কথা আমরা শুনেছি। জলবায়ু পরিবর্তন যে হচ্ছে, লবণাক্ততা বাড়ছে, সমুদ্রের যে উচ্চতা বাড়ছে, তার কিন্তু সরাসরি প্রভাব এই অঞ্চলের পড়বে। সেই ক্ষেত্রে কিন্তু এই অঞ্চলের মানুষই এক ধরনের প্রভাব হবে। এছাড়া এই অঞ্চলের স্থানীয় যোগাযোগ সংকট রয়েছে, যোগাযোগের সমস্যা রয়েছে, স্বাস্থ্য সংকট এখানকার একটি প্রতিদিনের ঘটনা, এবং কর্মসংস্থান, যারা তরুণ রয়েছে, প্রচুর তরুণ রয়েছে এবং তাদেরকে কাজে লাগানো যাচ্ছে না, তারা কিন্তু আসলে কর্মসংস্থানের কথা বলছে। আমাদের এখানে এই অঞ্চলের মানুষরা রয়েছে, আপনাদের কাছে আসবো, তার আগে একটু এই অঞ্চলের মানুষের সাথে কথা বলে নিচ্ছি। জি, প্রথমে এখানে যারা আছেন
তো আপনারা যারা এই কক্সবাজারবাসী তাদের কাছে আসতে চাই, এই সমস্যাগুলোর বাইরে আসলে কি ধরনের সমস্যায় আপনারা পড়ছেন, কিছু বলার আছে কিনা? আসলে কক্সবাজার যেহেতু পর্যটন নগরী কক্সবাজার, এটা বিশেষ করে সারা ওয়ার্ল্ড এটার প্রতি দৃষ্টি আকর্ষণ করে, বাংলাদেশে তো আছে। এই কক্সবাজার যে 4টি আসন আছে, 4টি আসনই গুরুত্বপূর্ণ। এক নম্বর যেটা 1, 2 এটা হচ্ছে কি অনেকটা মাতারবাড়ি সমুদ্র বন্দরকে নিয়ে সরকারের অনেক বিরাট পরিকল্পনা আছে। এরপর আছে কি কক্সবাজার 3 সমুদ্র নগরী, এখানে সারা দেশ থেকে লোকজন আসার কারণে এটা গুরুত্ব অনেক বেড়ে গেছে। 4টার আসনের মধ্যে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা সমস্যা আমরা মনে করি সেটা হচ্ছে কি মাদককে আমরা যদি যারা কক্সবাজার থেকে যারা নির্বাচিত হবে তারা যদি মাদককে যদি নির্মূল করতে পারে, এটাই সবচেয়ে বেশি তাদের জন্য লাভবান হবে আমি মনে করি। আপনি মাদকের কথা বলছিলেন, আমরা একটু আবার এখানে একজন আছেন, আপনি তরুণ ভোটার, জি জি আপনি বলবেন। জি, আসলে কক্সবাজার একটা পর্যটন নগরী, একটা জায়গা। এখানে আসলে তো মানুষ আসে একমাত্র রিফ্রেশমেন্টের জন্য। এমন একটা জায়গার মধ্যে মাদক জিনিসটা নিয়ে আসলে সরকার কিভাবে দেখছে জানি না। আমরা কক্সবাজারে মাদকটা নিয়ে খুব বেশি ইয়েতে আছি, যেটা টুরিস্টের জন্য অনেক বেশি প্রবলেম হয়ে দাঁড়ায়। কিছুদিন আগে মাদকের কারণে একটা হোটেলের মধ্যে অনেক ধরনের বড় ধরনের ঘটনা ঘটে যায়। সো সরকার যারা বর্তমান ভোটে নির্বাচিত হবেন এমপি পদে, তো ওনাদের প্রতি একটাই অনুরোধ থাকবে এই মাদকটা নির্মূল করার জন্য। থ্যাংক ইউ। মাদকের বিষয়টি আমরা জানি যে দীর্ঘদিন ধরে এখানে আলোচিত রয়েছে, কিন্তু মাদক সমস্যা গেল সরকারের সময়েও, অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময় এখানে আলোচিত ছিল। আমরা এখানকার বিএনপির স্বেচ্ছাসেবক দলের সভাপতি রয়েছেন, একটু তার কাছে আসতে চাই। আপনার একটা বড় দল, মাদক সমস্যা উঠে বিষয়টি বারবার উঠে আসছে, কি বলবেন, এটা আসলে সমাধান কি হতে পারে? ধন্যবাদ আপনাকে, দেশ টিভির দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মাদক সমস্যা, এটা কক্সবাজার যেহেতু সীমান্ত এলাকা, এখানে এই মাদক সমস্যা দীর্ঘদিনের। মাদক সমস্যার সবচেয়ে বড় সমাধান হলো সদিচ্ছা। প্রশাসনের সদিচ্ছা থাকলে এই মাদক নিয়ন্ত্রণ করা অথবা বন্ধ করা সময়ের ব্যাপার মাত্র। কিন্তু আমরা প্রশাসন এদিকে আমরা দেখি খুব কম সীমানা, অন্তত কয়েক মাইল দিয়ে চিহ্নিত কয়েকটা রুট দিয়ে এসব জিনিসগুলো আসতেছে আমরা যতটুকু শুনছি। তো প্রশাসনের সদিচ্ছা থাকলে এবং প্রশাসন যদি সিরিয়াস থাকে, এই মাদক নিয়ন্ত্রণ কোনো বিষয় না। এটা এই আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সীমানাতে ফ্যাক্টরি আছে, ওখান থেকে ওরা পণ্যগুলো আমাদেরকে দেয় বিভিন্নভাবে, এবং আমাদের সারা দেশে ছড়িয়ে পড়তেছে এই মাদকগুলো। আপনি বলছিলেন, আবার আপনার কাছে আসবো। এখানে আপনার কাছে আসতে যাই জনাব হুসাইন, এখানে তো মূলত রাজনৈতিক ছত্রছায়া ছাড়া আসলে মাদক সহ অন্যান্য কাজ আসলে করা সম্ভব না, এবং যারা ক্ষমতায় আসে তাদের হাত ধরেই আমরা সবসময় দেখে থাকি এই ধরনের কাজগুলো হয়ে থাকে। আপনারা এখানে তরুণ রাজনীতিবিদ, আপনারা কি বলবেন আসলে এটার সমাধান কি হতে পারে? আমার যেটা অবজারভেশন, সীমান্তর মধ্যে অনেক ধরনের ক্রাইসিস আছে, কিন্তু আমরা সবসময় দেখে থাকি রাজনৈতিক ছত্রছায়ায় কিন্তু এই মাদক কারবারিদেরকে লালন করা হয়। আমরা অতীত সরকারের সময়ে দেখেছি, 2024 সাল পরবর্তী সময়ে আমরা দেখেছি একটা রাজনৈতিক দলের একটা ব্যানারে ইতিমধ্যেই অনেকে ক্যাম্পেইন শুরু করেছে যারা হচ্ছে ডিরেক্টলি মাদকের সাথে ইনভলভ ছিল, যারা আত্মসমর্পণকারী ছিল, তারাও আমরা দেখেছি অনেক রাজনৈতিক দলের ছত্রছায়ায় তারা এখানে হর হামেশাই ঘুরে বেড়াচ্ছে। সেটা যদি সেই শেল্টারটা যদি বন্ধ হয়, তাহলে লোকাল পর্যায়ে যে মাদকের যে ডিলিংসগুলা সেটা অনেকটা রোধ হবে। পাশাপাশি আরেকটা বড় যে সমস্যা সীমান্তের মধ্যে মিয়ানমারের যেটা স্টেট হিপোক্রিসি অফ মিয়ানমার, আমরা যেটা বলি রাষ্ট্রের যে একটা ষড়যন্ত্র আমাদের তরুণদেরকে নষ্ট করে দেওয়ার জন্য মিয়ানমার যে একটা পলিসি, আমাদের বাংলাদেশকে, আমাদের সেনাবাহিনী, আমাদের অন্যান্য বাহিনী পর্যন্ত তারা সে মাদকের ছোঁয়া দেওয়ার জন্য চেষ্টা করেছে। আমরা সেই জায়গাতে আমরা বারংবার বলেছি, সীমান্ত যদি সীসাডালা প্রাচীরের মতো করে যদি একটা নিশ্চিত নিরাপত্তা করা যায়, এবং সেটার কারণে আমাদের এখানে মাদক কিন্তু আসার সুযোগ নেই। এবং বিশেষ করে মাদকটা কোন কোন পয়েন্ট দিয়ে আসে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আমরা দেখেছি সাগর দিয়ে আসে, নাফ নদী হয়ে আসে, বিভিন্ন অঞ্চল দিয়ে আসে। এই পয়েন্টগুলো আগে সিলেক্টেড করা হোক,
যারা দায়িত্ব পালন করে সীমান্তের মধ্যে বিজিবি থেকে শুরু করে নৌবাহিনী, কোস্টগার্ড, অন্যান্য বাহিনীগুলো, তাদেরকে মনিটরিং করা হোক। এখানে স্পেশাল টাস্কফোর্স গঠন করা হোক। এই মনিটরিং যদি সেল কন্টিনিউ করা যায়, তাহলে দেখা যাচ্ছে সীমান্তের মধ্যে মাদক প্রবেশ করাটা অনেকটা রোধ হবে। পাশাপাশি রোহিঙ্গা সংকটটা আসলে আন্তর্জাতিক একটা সমস্যা, কারণ হচ্ছে এটা রাজনৈতিক সমাধান যদি না হয়, এটা স্থায়ী কোনো সমাধান আমি হবে বলে মনে করি না। আমরা অতীত সরকারের সময় থেকে শুরু করে বিভিন্ন সময় আমরা দেখেছি এই রোহিঙ্গা সমস্যাটা অনেক সময় যেয়ে আছে। আমরা কিছুদিন আগেও দেখেছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ক্যাম্পে এসেছিলেন জাতিসংঘের মহাসচিবকে নিয়ে। তিনি আশ্বস্ত করেছিলেন আমাদের কক্সবাজার মানুষকে এবং রোহিঙ্গা কমিউনিটিকে, আপনারা আগামী ঈদ সেখানে করতে পারবেন। আমরা সেটা কোনো প্রত্যাশা, কোনো প্রতিফলন হতে দেখতে পাইনি এবং সেই সমস্যা দিন দিন আরও বেড়ে যাচ্ছে। আমরা দেখেছি সীমান্তের মধ্যে আরকান আর্মি, মিয়ানমারের অন্যান্য যে বিদ্রোহী জনগোষ্ঠীগুলো আছে, তাদের মধ্যে আভ্যন্তরীণ ক্লাসটা কিন্তু চলমান রয়েছে। এই চলমান অবস্থায় কিন্তু এখানে কোনো এই পার্টিশন আমরা নিশ্চয়তা দেখছি না। দিন দিন সেই প্রত্যাশার জায়গা থেকে আমাদের আর হতাশার জায়গায় চলে যাচ্ছি, সেটাই। আমরাও মনে করি এই হতাশা থেকে আসলে এক আলোর মুখ দেখবে কক্সবাজারবাসী। বিশেষ করে এই অঞ্চলের যে সংকটটি রয়েছে, রোহিঙ্গা সংকট, সেটি একটি বড় ধরনের সংকট হতে দাঁড়াচ্ছে। সেই বিষয়ে আগামী দিনের প্রার্থীরা অবশ্যই চেষ্টা করবেন এই অঞ্চলের বাসীর হয়ে। একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। দর্শক, চলছে আশিয়ান সিটি আপনার ব্যালট। একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। আরেকবার স্বাগত জানাচ্ছি আশিয়ান সিটি আপনার ব্যালটের সঙ্গে আছি আমি রিয়াজ সাজান। দেশের বিভিন্ন অঞ্চল ঘুরতে ঘুরতে আমরা রয়েছি কক্সবাজারে। আমরা আলোচনা করছিলাম কক্সবাজারের মানুষের সমস্যা সংকট নিয়ে। আমাদের সাথে এখন রয়েছেন এখানে অধ্যাপক আজিজুর রহমান, তিনি কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, এবং আমার হাতের ডানে রয়েছেন মোহাম্মদ হুসাইন, তিনি এনসিপি জেলা দপ্তর সম্পাদক। তিনি চার আসনের মনোনীত ছিলেন, জোটের কারণে তিনি ছেড়ে দিয়েছেন আসনটি। এছাড়া আমাদের সাথে এসে যুক্ত হবেন শহীদুল ইসলাম বাহাদুর, তিনি কক্সবাজার 3 আসনের জামাত ইসলামের মনোনীত প্রার্থী। আমরা এখনো তিনি এসে পৌঁছাননি, তবে আমরা আমাদের সাথে এখানে রয়েছেন কক্সবাজার জেলাবাসী। আপনাদের কাছে একটু আবারও আসতে চাই, বেশ কিছু সংকট এর আগে শুনেছি আমরা, একটু আপনাদের কাছে একটু জানতে চাই আসলে আপনাদের এই অঞ্চলের ভোটাররা যারা আছেন তাদের আসলে প্রত্যাশা কি তাদের প্রার্থীদের কাছে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ জানাচ্ছি দেশ টিভিকে। আমরা কক্সবাজারে মূলত দুইটি সমস্যা রয়েছে, একটি হচ্ছে রোহিঙ্গা আর একটি হচ্ছে মাদক। আর আমাদের শ্রমবাজার রোহিঙ্গাদের দখলে, আর এবং মাদক তো প্রায় একদম রোড লেভেল থেকে রাজনৈতিক লিডাররা পর্যন্ত মাদকের কারবারের সাথে জড়িত। এই আমরা চাই নতুন যারা প্রতিনিধি হবে তাদের কাছ থেকে তাদের এই প্রত্যাশা যাচ্ছি কীভাবে আমাদের রোহিঙ্গা মুক্ত বাংলাদেশ কক্সবাজার এবং মাদক মুক্ত বাংলাদেশ হবে। যেমন আমাদের কক্সবাজার একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে হোটেল মোটন জোন রয়েছে, বিশাল একটি বাণিজ্যিক এলাকা, ওখানে আমাদের কক্সবাজারের স্থানীয়রা প্রায়োরিটি তেমন নাই বললেই চলে। এটার ব্যাপারে আমি একটু জোর দাবি জানাচ্ছি। পর্যটনের ক্ষেত্রে আপনি বলছিলেন যে স্থানীয়দের প্রায়োরিটি দিতে হবে, এখান থেকে কেউ কথা বলবেন পর্যটন নিয়ে একটু কথা বলবেন? আমার মনে হয় যে পর্যটক শিল্প কক্সবাজারের রাজধানী বলা হয়, সেই পর্যটক শিল্পকে আমরা যেভাবে আমাদেরকে বাস্তবায়ন করা উচিত ছিল, আমার মনে হয় যে আমরা সেভাবে করতে পারিনি বিগত সরকারের আমলে। আমার যে আগামী যে নির্বাচন আসতেছে, সেই নির্বাচনে যারা এই কক্সবাজারের জেলা প্রতিনিধিত্ব করবে, তারা যদি কক্সবাজারের সংকটময় জিনিসগুলো নিয়ে কাজ করে, যেমন হচ্ছে আমাদের যৌনপল্লী আছে কক্সবাজারে, হোটেল বাণিজ্য, বাইক বাণিজ্য, আমাদেরকে এই সমস্যাগুলোকে সবার আগে মোকাবেলা করা উচিত আমার মনে হয়। আর কক্সবাজার পর্যটকদের জন্য সবচেয়ে ব্যাপার যে আসলে আমাদের ফ্যাসিলিটিস তাদেরকে দেওয়া, কারণ এখানে দিন দিন আসলে আমরা যেহেতু জানি কক্সবাজার সর্ববৃহৎ সমুদ্র সৈকত, আমরা এটাকে ভালো করে যদি আমরা অবজারভেশন করতে পারি তো ভালো কিছু করা সম্ভব এখান থেকে। ধন্যবাদ। জি জি, আপনি বলছিলেন এখানে আনসার হোসেন রয়েছেন, তিনি সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি। আনসার হোসেন, আপনার কাছে আসতে চাই, বেশ কিছু সংকট এর মধ্যে আলোচনা হয়েছে, আপনি আসলে সমাধানের জায়গা কি হতে পারে প্রার্থীদের কাছে আপনাদের প্রত্যাশা বলবেন? জি, আসলে আমরা এখানে যেটা দেখি কক্সবাজার কিংবা সারা দেশেই একই অবস্থা, যারা নির্বাচিত হন তাদের কাছে আমরা যেই প্রত্যাশাটা করি সেই প্রত্যাশাটা আসলে সেভাবে পূরণ হয় না। তারা সাধারণত আমরা দেখি যে তাদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, কিন্তু আমরা যেটা দেখি সেটা হচ্ছে তারা জনগণের কাছে শুধুমাত্র উন্নয়নের প্রতিশ্রুতি দেন, কিন্তু উন্নয়নের প্রতিশ্রুতি দিতে গিয়ে এই যে সমাজের যে বিশৃঙ্খলা, যে আমরা যে মাদকের কথা বললাম কিংবা আদার যে সমস্যার কথা বললাম, এই সমস্যাগুলো আর পরবর্তীতে আর উঠে আসে না। তো আমরা চাই যারা নির্বাচিত হবেন সেটা যে দলেরই হোক, আমরা চাই তারা এই যে পয়েন্টগুলো ধরে ধরে, যে পয়েন্টগুলো কক্সবাজারের জন্য প্রয়োজন, শুধু কক্সবাজারের জন্যই, যে এটার যে কক্সবাজার যে পর্যটন শিল্প যেটাকে নিয়ে আমরা গর্ব করি,
সেই পর্যটন শিল্প এবং স্থানীয় জনগণের যে প্রত্যাশা, এই প্রত্যাশার জায়গাগুলোতে তারা কাজ করবেন, সেটা আমরা প্রত্যাশা করি। আপনি বলছিলেন এখানে আমাদের মধ্যে এসে পৌঁছতেন শহীদুল ইসলাম বাহাদুর। জনাব শহীদুল ইসলাম বাহাদুর, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু আপনার কাছে আসতে চাই, বেশ কিছু সমস্যা নিয়ে আমরা এরই মধ্যে আলোচনা করেছি। যে বিষয়টি এসেছে, নানা ধরনের আশ্বাস দেওয়া হয়, সেটি আসলে শেষ পর্যন্ত বাস্তবায়ন হয় না, এবং সেটি বাস্তবায়নের দিকে দেখা যায় না। এবং রাজনৈতিক ছত্রছায়া আসলে মূলত এখানে যে সংকটগুলো হয়, মূলত মাদকের যে সংকটটি আছে, সেটি রাজনৈতিক কারণেই হয়। সেই ক্ষেত্রে আপনারা আসলে কি ধরনের আশ্বাস দিচ্ছেন? পর্যটন নিয়ে আপনাদের কোনো বক্তব্য আছে কিনা, এবং শুধু আশ্বাসই দিবেন কিনা নাকি করবেন এই দফায়? জি, ধন্যবাদ দেশ টিভির আজকে যারা এখানে এসেছেন এবং আমাদের সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমাদের একটা কমন বিষয় হয়ে গেছে যে আমাদের যারা পার্লামেন্ট সদস্য যারা নির্বাচন করেন, তাদেরকে মানুষও চায় যে তারা প্রতিশ্রুতি দিক, এবং তারাও প্রতিশ্রুতি দিয়ে থাকে, যেটি আসলে দেওয়া উচিত নয় আমি মনে করি। কারণ পার্লামেন্ট সদস্যদের মূল কাজ হলো আইন পরিষদে আইন পাশ করা, এবং যে মৌলিক কাজগুলো তারা করতে পারে সেগুলো না করে এখন টিআর কাবিকা থেকে শুরু করে নানান ধরনের রাস্তাঘাট, ফুল সাকুল, যেগুলো স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ, সেগুলোতেই স্থানীয় যারা জনপ্রতিনিধি হয় বা যারা এমপি নির্বাচিত হয়, তারা সেগুলোতে বেশি অভ্যস্ত হয়ে গেছে। তো এটা আমাদের একটা কালচারে পরিণত হয়ে গেছে। তো আমরা চাইবো যে যার যার কাজ সে করবে, এবং বিশেষ করে আপনি যে মাদকের কথা বললেন, মাদকটা এটি আমাদের মাননীয় সংসদ সদস্যদের কাজ, মাদক নিয়ন্ত্রণ করা ওনাদের পক্ষে সম্ভব। যদি রাজনৈতিকভাবে মাদক কারবারি যারা আছে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া না হয়, তাহলে মাদক অনেকটাই কমে যাবে, এটা আমি বিশ্বাস করি। অনেকটা কমে না শুধু, এটা তো আমাদের একেবারে জিরো টলারেন্সে নিয়ে আসা উচিত। এটি রাষ্ট্রীয়ভাবে, এবং যারা সরকার থাকবেন তারা চাইলে এটি বন্ধ করতে পারে। তো এখানে কক্সবাজার যেহেতু আমাদের সীমান্ত এলাকা, তো মাদক কারবারিরা রাজনৈতিক দলগুলোর ছত্রছায়ায় সবসময় আশ্রয় নিয়ে থাকে, এবং এখনও দেখা যায় যে যারা কক্সবাজারের বড় মাদক কারবারি রয়েছেন, তারা আবারও আগের মতো হয়তো দল বদলিয়ে অন্য কোনো দলে যাবেন। হ্যাঁ, যেটা পর্যটন নিয়ে যেটা বললেন, কক্সবাজার সি বিচ, এটা তো আল্লাহ তাআলার দেয় আমাদের জন্য একটি বড় নিয়ামত, কিন্তু আমরা এটাকে যথাযথভাবে কাজে লাগাতে পারছি না। এখানে আপনারা দেখবেন যে কিছুই করা হয় নাই বলতে গেলে। সাধারণত কতগুলো পাবলিক কতগুলো বিল্ডিং করেছে, এছাড়া এখানে আর কিছুই করা হয় নাই। কিন্তু পর্যটকদের আকৃষ্ট করার জন্যে অনেক কিছু করা যেত। তো আমরা চেষ্টা করব, যদি আমাদের আল্লাহ তাআলা ক্ষমতা দেয়, আমরা যদি জনগণের ভালোবাসায় নির্বাচিত হতে পারি, তাহলে আমরা পর্যটক নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। আজিজুর রহমান, আসলে আপনাদের প্রার্থী এখানে এসে পৌঁছায়নি, কিন্তু তার পক্ষ থেকে আপনারা কি বলবেন, যে আপনারা কি ধরনের আশ্বাস দিচ্ছেন এই অঞ্চলের জন্য? কি ধরনের সংকটের সমাধান আপনারা করবেন, কিভাবে করবেন, উদ্যোগগুলো কি নেবেন, আপনাদের প্রার্থীর পক্ষ থেকে আপনি বলবেন কিনা? দেখুন, একটু আগে বলছেন আপনারা যে আমরা আশ্বাস চাই এমপিদের কাছ থেকে। এই আশ্বাসটুকু চাই এই কারণে যে বিভিন্নভাবে আমরা দেখি যে এমপিদের উপর এমপিরা উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে বেশি তারা উৎসাহিত হয় অথবা ইচ্ছুক তারা। কিন্তু আমার মনে হয় আগামী পার্লামেন্টে এই বিষয়টা রুলস অফ প্রসিডিউর অথবা ওয়ার্ককে একটা ডিফারেন্ট হয়ে যাবে। এটা এই কারণে যে উচ্চকক্ষ নামে একটা কক্ষ আসবে। তো এই হিসেবে আপনাদের রুলস অফ বিজনেসগুলো পরিষ্কার হয়ে গেলে পরে এমপিরা অনেক স্বাচ্ছন্দ্যে তাদের কাজ কী, এবং জনগণও সচেতন হবে, এমপিরাও বুঝতে পারবে যে তাদের আসল কাজ কী এবং কী হওয়া উচিত। গণভোটে তো আপনারা হা বলছেন, আমরা গণভোটের না, এটা তো আমাদের 31 দফাতে আছে। আমাদের 31 দফাতে তো এটা আছে, উচ্চকক্ষের এটা আছে, উচ্চকক্ষ দুইটা কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। সংক্ষেপে একটু মন্তব্য নিব, আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ হুসাইন। একটু সংক্ষেপে আপনার মন্তব্যটা বলবেন। আসলে বেশ কিছু বিষয় এরই মধ্যে আলোচনা হয়েছে। তরুণদের জায়গা থেকে আপনাদের উপরই নির্ভর করছে আগামীর বাংলাদেশ। আপনারা তরুণদের জায়গা থেকে কি বলবেন, সংক্ষেপে একটু বলতে হবে। জি, বাংলাদেশের পট পরিবর্তনের জন্য সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তরুণরা। তরুণদেরকেই ফোকাস করে আমাদের এই যাত্রা। আমরা মনে করি বাংলাদেশের তরুণরা আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, তাদের প্রত্যাশিত জায়গায় তারা মনোনয়ন, তাদের ম্যান্ডেট সুপর্দ করবে। কারণ হচ্ছে এই দেশের পরিবর্তনের জন্য তারা যেমন ঝাঁপিয়ে পড়েছে, জীবন দিয়েছে, যুদ্ধ করেছে, বঙ্গত্ব বরণ করেছে, ঠিক তেমনি করেই আমরা চাই তরুণদের পরিবর্তন হোক।
তরুণদেরকে পরিবর্তনটা আসলে কে করবে এখন কে করাচ্ছে? তারা যেভাবে ইশতেহার শুনছে আসলে কতটুকু বাস্তবায়ন হবে? আপনি দেখেন কক্সবাজারে কিন্তু সম্ভাবনাময় একটা জায়গা, এখানে পর্যটনকে ঘিরে অনেক ধরনের বয়ান আমরা শুনি, কিন্তু আলটিমেটলি যখন কোনো সরকার পরিবর্তন হয় এবং এটার কোনো ইমপ্লিমেন্ট আমরা দেখি না। আপনাকে বিএনপি বলেন, অন্যান্য রাজনৈতিক দল বলেন, ঠিক সেম চরিত্র। আপনি পর্যটনের কথা ইতিমধ্যে বলেছেন, পর্যটন নিয়ে কোনো মাস্টার প্ল্যান আমরা দেখি নাই। যদি দেখেছি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ একটা মাস্টার প্ল্যান করেছিল, এটার পরিবর্তে এখন নতুন আরেকটা হচ্ছে আমরা শুনছি, কিন্তু বাস্তবিকতে তরুণদেরকে মাস্টার প্ল্যানের আওতায় আনছে কিনা, তরুণদেরকে স্বনির্ভর উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য কক্সবাজারের সমস্ত তরুণদেরকে কীভাবে এখানে জনবান্ধব করবে, আয়ের সোর্স কীভাবে তৈরি করবে, সে ধরনের কোনো মাস্টার প্ল্যান আমরা দেখি নাই। আমরা চাই এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণদেরকে কিভাবে এনগেজ করবে সেটা ইশতেহারটা ক্লিয়ার করুক, তরুণদেরকে চাকরি ক্লিয়ার করতে হবে, তরুণদেরকে কিভাবে আসলে কাজে লাগানো যাবে এবং তাদের বিষয়ে তাদের বিষয়ে সিদ্ধান্ত কি হবে সেই বিষয়টি আসলে ইশতেহারেই বলতে হবে এবং প্রার্থীদের এই ব্যাপারে পূর্ণ আশ্বাস দিতে হবে। একটা বিরতি নিচ্ছি, চলছে আশান সিটি আপনার ব্যালট, একটা বিরতি নিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। আবার আপনার ব্যালটের সঙ্গে আছি আমি রিয়াজ হাসান। আজকে আমরা রয়েছি কক্সবাজারে, আমাদের সাথে রয়েছেন জনাব শহীদুল আলম বাহাদুর, তিনি কক্সবাজার 3 আসনের জামাত ইসলামের মনোনীত প্রার্থী। আমাদের সাথে রয়েছেন জনাব অধ্যাপক আজিজুর রহমান, তিনি কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি, এবং মোহাম্মদ হুসাইন রয়েছেন আমাদের সাথে, এনসিপির জেলা দপ্তর সম্পাদক। আমরা একটু এই পর্যায়ে আমাদের সহকর্মী জনাব আব্দুর রহমান, আপনাকে একটু আমন্ত্রণ জানাচ্ছি। আসলে আপনি দীর্ঘদিন ধরে এই অঞ্চলে কভার করছেন, সেক্ষেত্রে আপনি বলবেন যে এই অঞ্চলের সংকটগুলো আপনি কোথায় দেখছেন, কিভাবে সেটা সমাধান হতে পারে? ধন্যবাদ আপনার ব্যালট অনুষ্ঠানে। আসলে কক্সবাজার হচ্ছে পর্যটন শহর, এটি নানাভাবেই কক্সবাজারটি সারা বাংলাদেশে আলোচিত, বিশেষ করে রোহিঙ্গা এবং পর্যটন, এখানকার কিছু শিল্প জড়িত, সবকিছু মিলিয়ে কক্সবাজারের যদি বলি, এটা দক্ষিণের জেলা হিসাবে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি জেলা, কিন্তু নানা কারণে এই জেলাটি অবহেলিত রয়েছে বলে সাধারণ মানুষের মধ্যে একটি হাইপ রয়েছে, যেটি যে এখানে যারাই এমপি হয়েছেন গত 53 বছরে, কিন্তু তারা পর্যটন শিল্প এবং কক্সবাজারের উন্নয়নের জন্য যে পরিমাণ রেমিডেন্স এখান থেকে নিয়ে যায়, সে পরিমাণ সরকার থেকে আদায় করে কাজ এখানে করতে পারে বলে তাদের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আর বিশেষ করে এই যে আমাদের যে রোহিঙ্গা, গত 17 সালের পর থেকে যে রোহিঙ্গার যে ঢলটি রয়েছে, সেটি কিন্তু এখন কক্সবাজারের জন্য বিস্ফোরক। এরা কক্সবাজারের বিশেষ করে শ্রমবাজার, বিভিন্ন ধরনের অবৈধ ইয়াবা, পতিতা সহ যেই বিভিন্ন যেগুলো পর্যটন শিল্পের জন্য ক্ষতিকর, বিশেষ করে কক্সবাজারের যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন, তাদেরকে নানাভাবে এটি একটি প্যারাদায়ক প্রতিষ্ঠান হিসেবে এখন পরিণত হয়েছে। এবং আগামীতে যারা এমপি হবেন তারা যেন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যে এটি যেন 4 লাইন থেকে 6 লাইন না হওয়ার কারণে কিন্তু প্রতিদিন এখানে অকালে মানুষের প্রাণ যাচ্ছে, এবং আন্তর্জাতিক মানের বীজ রয়েছে, কিন্তু সেখানে বীজের কোনো মান এখন তৈরি করতে পারে নাই। অনেক ধন্যবাদ জনাব আব্দুর রহমান। একটু আপনার কাছে আসতে চাই জনাব শহীদুল আলম বাহাদুর, এখানে আসলে বেশ কিছু সমস্যা আমরা জানি, মূলত এটিতে একটি পর্যটন শহর, এখানে আসলে আমরা এইখান থেকে যে আর্নিংটা করতে পারি সেটি তো এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য যথেষ্ট, আপনি কি বলবেন? আসলে আমাদের কক্সবাজার এখানে বলতে গেলে আমাদের চিংড়ি, লবণ, আমাদের কাঠ, এই যে আমাদের পর্যটন শিল্প, সেই সাথে আমাদের ফানও কিন্তু বিশ্বব্যাপী সমাদৃত। তো সেই তুলনায় আমাদের কক্সবাজারকে কেন জানি খুব বেশি পিছিয়ে রাখা হয়েছে। এখানে আমাদের একটি বিশ্ববিদ্যালয় হওয়া অতীব প্রয়োজন ছিল, কিন্তু হয় নাই। এই যে আমাদের একজন বললেন যে আমাদের এই মহাসড়কটি, যেটি আমাদের যাতায়াত 3 ঘন্টার রাস্তা, আমাদেরকে 8-9 ঘন্টা পার হয়ে আসতে হয়। এরপরেও কষ্ট করে পর্যটকরা আসে, কিন্তু আমাদের পর্যটকদের জন্য কোনো সুযোগ সুবিধা এখানে সৃষ্টি করা হয় নাই। আমরা চাইবো যে, আমি বলছিলাম যে এখান থেকে যে আর্নিংটা আসলে হয় সেটি তো আসলে আপনাদের ভাগ্য। আপনি বলছেন এখান থেকে শুটকি হচ্ছে, এখান থেকে লবণ হচ্ছে, এখান থেকে যে পর্যটন শিল্প, এটা তো অর্থনৈতিকভাবে এই অঞ্চল কোনোভাবে আসলে এই অবস্থায় থাকতে পারে না। হ্যাঁ, ওইটাই বলছি, আমি ওদিকে যাচ্ছিলাম। তো আসলে আমাদের কক্সবাজারটাকে যেভাবে আমরা রাজস্ব যোগান দিচ্ছি, কিন্তু সেভাবে আমাদের এখানে ডেলে সাজানো বা পরিকল্পিতভাবে করা হয়নি, যার কারণে আমাদের এখানে এখন দেখা যাচ্ছে এত কিছু রিসোর্স থাকার পরেও আমাদের এখানে হাজার হাজার তরুণ যুবক এখানে বেকার। আমাদের কর্মসংস্থানের খুবই অভাব, তারপরে আমাদের যোগাযোগ ব্যবস্থাও অনুন্নত। তো আমরা চাইবো আগামীতে যাতে আমাদের পরিকল্পিতভাবে একটি আমাদের পর্যটন শহর এই কক্সবাজারকে সাজানো হয়, আমাদের রাস্তাঘাটের উন্নতি করা হয়, আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নতি করা হয়, এবং নানা ধরনের সুযোগ সুবিধা এখানে যাতে সৃষ্টি করা হয়, এবং বিশেষ করে আমাদের বেকারত্বের অবসান ঘটানোর জন্য আমাদের পরিকল্পিতভাবে আমাদের কাজ করা উচিত।
অনেক ধন্যবাদ জনাব শহীদুল আলম বাহাদুর আপনাকে। আমরা একটু জনাব অধ্যাপক আজিজুর রহমান আপনার কাছে আসতে চাই। আমরা তো শুনলাম, আসলে এখন আমরা প্রায় শেষের দিকে আছি। আপনি আপনার প্রার্থীর পক্ষ থেকে কি বলবেন? আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই কক্সবাজার 3 আসনে আমরা দীর্ঘ অনেক বছর ধরে আমরা সুষ্ঠু ভোট যখনই হয়েছে আমরা জিতেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী জিতেছে। তাছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুরুর পর থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এরপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এরপরে তাদেরই সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের হাতে বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব আছে। রাষ্ট্র পরিচালনা কোনো ছেলে খেলা নয়, রাষ্ট্র পরিচালনা একটা সুচিন্তিত মতামত দিতে হয়। রাষ্ট্রের ভোট এটা কোনো একটা হঠকারিতার বিষয় না, অথবা এটা কোনো ইমোশনের বিষয় না। এটা একটা সুনিশ্চিতভাবে দেশের জন্য যারা রাষ্ট্র পরিচালনা করে আসছে, দেশের তরে যারা নিবেদিত, যে পার্টি নিবেদিত, সবসময় তাদের উপরে জনগণকে ভরসা রাখতে হয়, জনগণকে ভোট দিতে হয়। এবং এই জনগণ এখানে এভাবেই ভোট দিয়ে এসছে এবং আমরা ইনশাআল্লাহ প্রত্যাশা করি এই কক্সবাজার 3 আসন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকেই মানুষ জিতাবে ইনশাআল্লাহ। সবশেষ প্রশ্ন আপনার কাছে সংক্ষেপে বলবেন যে আসলে নির্বাচনের পরিস্থিতি কেমন দেখছেন, নিরাপত্তার বিষয়টি সবকিছু ঠিক আছে কিনা? আসলে সার্বিকভাবে যদি বলি, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত যে মোটামুটি বলা যায়, কিন্তু বাস্তবিক করতে সারা দেশে যে চিত্র সেটার আলোকও এখানে অনেক জায়গায় আমরা বিভিন্ন ছোটোখাটো সংঘাত সংঘর্ষের আশঙ্কা দেখছি। তাদের রাজনৈতিক বক্তব্যের মধ্যে তারা বিভিন্ন সংঘাতমূলক কথা বলছে। আমরা গত কয়েকদিন আগে দেখেছি আমাদের মশকালিতে আমাদের যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের বিপরীতে যে সনদ হওয়ার কথা, জুলাই সনদ, সেটার বিপরীতে বিএনপির রাজনৈতিক নেতারা ক্যাম্পেইন করছে হাঁ ভোটকে না, হাঁ ভোটের বিরুদ্ধে তারা কথা বলছে। ডাইরেক্টলি বলছে ধানের শীষে ভোট দিবেন, আরেকটা না ভোটে ভোট দিবেন। এটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। আমাদের বড় ভাই যে আজিজ সাহেব বলেছেন তারা হাঁ ভোটের পক্ষে, 31 দফার পক্ষে। কিন্তু আমি বলছি অনেক জায়গায় বিএনপি কিন্তু ওপেন কোনো ডিক্লার করছে না, রাজনৈতিক মঞ্চে গিয়ে তারা হাঁ ভোটের পক্ষে কথাই বলছে না। আমরা দেখেছি আমাদের চকরিয়া পেকুয়া থেকে সংসদীয় আসনে যিনি আমাদের শ্রদ্ধাভাজন সালাউদ্দিন সাহেব, তিনিও একটা ইন্টারভিউতে বলছে যে এটা তো রাজনৈতিকভাবে জনগণই সিদ্ধান্ত নেবে, হাঁ ভোটে দিবে নাকি না ভোটে দিবে। আমরা বলছি যে রাজনৈতিক সংঘাত সমস্যা এই বিষয়গুলো আমরা জাতীয়ভাবে সরকার থেকে আশা করি স্থিতিশীল পরিবেশ বজায় রাখুন, নির্বাচন সুষ্ঠু হোক, কিন্তু এই নির্বাচন যেন কোনো বিতর্কিত না হয়। আমরা চাই এই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটা জাতি প্রত্যাশিত গন্তব্যে ফিরে যাক। অর্থাৎ দীর্ঘ যে 17 বছরের বলা হচ্ছে যে নির্বাচনটা আসলে সেভাবে হয়নি, সেটি যেন সুষ্ঠুভাবে হয়, মানুষ যেন ভোট দিতে পারে, এটি এখন মূল দাবি। যে ভোট যদি দিতে পারে তাহলে আসলে এখানে একটি সুষ্ঠু নির্বাচন হবে এবং যারাই আসবে তারা হয়তো দেশের জন্য ভালো করবে। এবং যেই সংস্কারের প্রত্যাশা আসলে মানুষ করেছে যে গণঅভ্যুত্থানের পর, সেই সংস্কারের বিষয়টিও কিন্তু আলোচনা এসেছে। সেখানে অবশ্যই দলের একটা অবস্থান নিতে হবে এবং সেই অবস্থান নিয়ে আসলে বলতে হবে যে আগামী দিনের বাংলাদেশ কোন দিকে এগোতে হবে। দর্শক, আপনার রায় আপনি দেবেন এবং সেটি আপনার ব্যালটের মাধ্যমে দেবেন। আজকে এই পর্যন্তই। কক্সবাজার থেকে আগামী দিন আবারও নতুন কোনো জায়গা থেকে আপনাদের সাথে যুক্ত হব প্রতিদিন 3টায়। থাকুন দেশ টিভির সঙ্গে।